মা, তুমি চুপ করো, তোমার কিছু হবে না। আফিয়ার মা মন খারাপ করে চুপ করে রইল। কিছু সময় অতিবাহিত হওয়ার পরে আফিয়ার মা কেমন জানি করতে লাগলো। নার্স রুমে ঢুকে আমাদের বাইরে যেতে বলল। তারপরে দ্রুত ডাক্তার ডেকে আনলো। আমরা সবাই বাহিরে দাঁড়িয়ে আছি, আর আফিয়া তো কান্না করেই যাচ্ছে। স্পষ্ট খেয়াল করে দেখলাম আফিয়ার গালে 5টা আঙুলের দাগ লেগে আছে। কিছুটা খারাপ লাগলো। যাই হোক, প্রায় 1 ঘন্টা ধরে ডাক্তাররা আফিয়ার মাকে দেখছে, বের হচ্ছে না। যখন বের হলো সবাই ওনাদের কাছে গেলাম। আঙ্কেল, মা কি ঠিক আছে? কি হলো বলুন আপা, কেমন আছেন? দেখুন, বলতে বলতে অনেক খারাপ লাগছে যে উনি আর বেঁচে নেই। কথাটা শুনে আফিয়া ঠাস করে নিচে বসে পড়ল। কি? আমাদের পক্ষ থেকে আমরা অনেক চেষ্টা করছি, কিন্তু রোগীর প্রেশার একদমই না থাকার কারণে ওনার আমরা বাঁচাতে পারলাম না। এর জন্য আমরা দুঃখিত। মা গো, আমাকে রেখে চলে গেলে এমন করে? কাঁদিস না মা, একদিন না একদিন সবাইকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে ওই দূর আকাশে চলে যেতে হবে। সত্যি বলতে আমার নিজেরও বুক ফেটে কান্না আসছে, তাই ওখানে না থেকে বাইরে চলে আসলাম। বাইরে এসে শুভ আরিফ ওদেরকে কল করে আসতে বললাম। ওরা আসার পরে শাশুড়ি মাকে হাসপাতালের কাজ শেষে বাড়িতে নিয়ে গিয়ে সব নিয়ম অনুসরণ করে দাফন কার্য সম্পাদন করলাম। আর ওদিকে আফিয়া কান্না করতে করতে এ পর্যন্ত 2বার সেন্সলেস হয়ে গেছে। আম্মু একবার আমার কাছে এসে বলেছিল গিয়ে ওকে বোঝাতে, কিন্তু আমি যাই নাই। সব কাজ সম্পূর্ণ করার পর রাত যখন 9টা বাজে তখন আম্মু আমার কাছে আসলো। বাবা, মেয়েটা সেই থেকে এখন পর্যন্ত কিছু খায় নাই, না খেয়েই রুমে গিয়ে শুয়ে পড়েছে। গিয়ে খাবারটা ওকে খাইয়ে দিস। কি করব এখন কিছুই বুঝতে পারছি না। আফিয়ার মা বলে গেল যে ওর সবসময় খেয়াল রাখতে, আগলে রাখতে, কিন্তু আমার মন মানছে না। তারপরেও খাবারের প্লেটটা হাতে নিয়ে আফিয়ার রুমে গিয়ে দেখি এই শীতের মধ্যে মেয়েটি ফ্লোরের মাঝে শুয়ে আছে আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছে। এইটি দেখে নিজেকে কেমন জানি অপরাধী মনে হচ্ছে। আমি খাবার প্লেটটা খাবার টেবিলে রেখে আফিয়ার দিকে তাকালাম। মেয়েটা শীতে কাঁপতেছে, তবুও কান্না করতেছে নিচে শুয়ে। তার উপরে কিছু খাই নাই। এখন আর নিজেকে ধরে রাখতে পারছি না আর পাগলিটাকে কষ্ট দিতে ইচ্ছে করতেছে। বুকে জড়িয়ে নেই। আস্তে আস্তে করে আফিয়ার মাথার পাশে গেলাম। পাগলিটা ঘুমিয়ে আছে। কতটা অসহায় লাগছে দেখতে। চোখের পানি শুকিয়ে গেছে, তবুও বিন্দু বিন্দু পানি নাকের ডগায় ঝুলে আছে। আমি না পারছি ওকে বুকে জড়িয়ে নিতে, আর না পারছি দূরে সরিয়ে দিতে। মন বলছে সব ভুলে গিয়ে আপন করে নিতে, আবার কোনো একটা অজানা শক্তি আটকিয়ে দিচ্ছে। ভয় হচ্ছে আবারও ভালোবেসে ঠকবো না তো। তারপরেও চাই না। হাজারো দ্বিধা থাকার পরেও আফিয়াকে ডাক দিলাম। আফিয়া, এই উঠো। 2-3বার ডাক দেওয়াতে এবার জেগে গেছে। চোখ দুটি ছোট ছোট করে তাকিয়ে আছে আমার দিকে। উঠো, খাবার খেয়ে নাও। ওর চোখের দিকে তাকিয়ে বললাম। তবে ও কিছু না বলে কেমন করে জানি আমার দিকে তাকিয়ে আছে। হয়তো ওর চোখ দুটি কিছু বলতে চাচ্ছে, হয়তো ভাবছে এটা স্বপ্ন না তো। এইভাবে তাকিয়ে আছো কেন? এইভাবে তাকিয়ে থাকলে হবে? নাও, খাবারটা খেয়ে নাও। খাবার প্লেটটা টেবিল থেকে এনে ওর সামনে দিলাম। আফিয়া কিছু না বলে হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। খুব শক্ত করে জড়িয়ে ধরে হাউ মাউ করে কান্না করতেছে। এইভাবে কান্না করছো কেন তুমি? তুমি কি আমায় মাফ করেছো? আরে পাগলি, মাফ করার কি আছে? নাও, এবার খেয়ে নাও তো। জানি আমি তোমার সাথে যা করেছি অন্যায় করেছি, তার জন্য একবার আমাকে ক্ষমা করে দাও। ওই শোনো, আফিয়াকে ছাড়িয়ে ওর 2 গালে 2 পাশে হাত দিয়ে আমার মুখের সামনে এনে, ভালোবাসি তোকে, খুব খুব ভালোবাসি। এতটাই ভালোবাসি যে তোর শত অপমানের পরেও তোর হাত ছেড়ে দেই নাই। ভালোবাসা দিয়ে আপন করে নিতে চেয়েছি। তুই আমাকে শত অপমান করলেও তোর হাত ছেড়ে কোথাও যাব না। আমার ভালোবাসা অন্য 5টা ছেলের মতো না। এতটাই ভালোবাসি যে তোর সকল অত্যাচার সহ্য করেও তোর পিছু ছাড়ব না। প্রিয় মানুষটি কষ্ট দিলে তাকেও যে কষ্ট দিতে হবে এটা যে ভাবে, সে কখনো তাকে ভালোবাসিনি। কারণ সত্যিকার ভালোবাসা কখনো কষ্ট দিতে নয়, ভালোবাসতে শেখায়। প্রিয় মানুষটাকে কি করে সুখে রাখতে শেখায়। সত্যিকারের ভালোবাসার মানুষটি সবসময় বিজি থাকে কি করে আপন মানুষটির মুখে হাসি ফুটানো যায়। আফিয়া কথাগুলো শুনে অশ্রুভিজা নয়নে আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, তাকিয়ে আছো কেন? এত ভালোবাসি, আর কখনো এমন করব না। আবার জড়িয়ে ধরে কান্না করে দিল। আবার কান্না করছো কেন? শোনো, আমার ভালোবাসার প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল। আমি ভাবতাম আমার ভালোবাসা যদি সত্যি হয়, প্রিয় মানুষটা একদিন না একদিন আমার হবেই। আর কোথাও যাব না কখনো। সারা জীবন তোমাকে ভালোবেসে যাব। বুঝলাম। তবে তুমি যেটা করেছো সেটা কি তুমি ঠিক করেছো বলো? আমি আবার কি করলাম?
এই শীতের মধ্যে তোমার চোখের পানি দিয়ে যে আমাকে গোসল করিয়ে দিয়েছো। দিবই তো, তাতে তোমার কি? আমি আমার স্বামীকে দিয়েছি। তাই? আচ্ছা, এবার খেয়ে নাও। খাইয়ে দাও। কিন্তু আমি তো স্বপ্ন দেখতাম আমার বউ আমাকে খাইয়ে দিবে। তাই? আচ্ছা আসো। থাক, আজ না, আজ আমি না হয় খাইয়ে দেই। এই বলে খাবার মুখে দিতে গেলেই উম্মুয়া। এটা কি হলো? কিচ্ছু না। থাক, আর লজ্জা পেতে হবে না, আসো খাইয়ে দেই। দাও। তারপরে এক লোকমা ওর মুখে দিতেই ও হাত দিয়ে প্লেট থেকে এক লোকমা নিয়ে আমার মুখের কাছে ধরলো। আমি খেয়ে নিলাম। খাওয়া শেষ করে পাগলিটাকে নিয়ে খাটে শুয়ে পড়লাম। তবে আফিয়া বালিশে মাথা না রেখে আমার বুকে মাথা রেখে শুয়ে আছে। এটা কি হলো? কেন, আমি ঘুমাবো না? ঘুমাও, তা বালিশে মাথা রেখে ঘুমাও। না, এখানে রাখি। না বাবা, আমি কোনো হাতিকে বুকে নিয়ে ঘুমাতে পারবো না। আচ্ছা সরি। এই বলে বালিশে মাথা দিয়ে অন্যদিকে ঘুরে শুয়ে পড়লো। বুঝতে পারলাম অভিমান করেছে। এই যে ঘুমাইছো? আচ্ছা বাবা আসো। না, লাগবে না। ও মা, আমার পুলিশিনী দেখি অভিমানও করতে পারে। কিসের অভিমান? কোনো অভিমান নাই। তাই দেখি আমার সোনা পাখিটা অভিমান করেছে কিনা। জোর করে বুকের উপর আনলাম, তাও অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে আছে। ওয়াও, কত সুন্দর লাগছে তোমাকে। মনে হচ্ছে আকাশের চাঁদটা আমার ঘরে উদিত হয়েছে। আফিয়ার মুখের সামনে থাকা অবাধ্য চুলগুলো কানের নিচে গুজে দিয়ে বললাম, আরে পাগলি, আমি তো মজা করে বলেছি। তাছাড়া বউ আমার কি হাতি হতে পারে নাকি বলো? তো কি হবে? হাতি হবে আমার বউ। আমি হেসে উঠলাম। এই এই, তুমি কি বলছো? তোমার কথা বুঝলাম না। আমি বলছি বউ আমার কি হাতি হতে পারে? হাতি হবে তো আমার বউ। বুঝলাম না। বুঝলে বুঝ পাতা, না বুঝলে পুদিনা পাতা। এই, তুমি ঘুমাবে নাকি? কেন? এত সহজে ঘুমাতে দিব নাকি? মানে? বাসর রাতে তো কিছুই করতে পারি নাই, যা করার আজকে করব। দেখো, একদম দুষ্টুমি করবে না। করলে কি করবে শুনি? সোজা জেলে ভরে দেব। কোন জেলে? তোমার মনের জেলে নাকি? ওই জেলে আমি 1000 বার যেতে রাজি আছি। তাই? পাগলি বলে ওকে বুকে জড়িয়ে নিলাম। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তারপরে ওকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে গেলাম। আজকে আর দুষ্টুমির চ্যাপ্টারে গেলাম না, কারণ আফিয়ার মনের অবস্থা একদমই ভালো না। এমনিতেই মা মারা যাবার কষ্ট, তা কি সহজে বুক থেকে ঘুছে? তবে ওকে আমার এসব কিছু ভুলিয়ে রাখতে হবে, সব সময় হাসি খুশি রাখতে হবে। যাই হোক, ভোরবেলায় মুখে পানির বিন্দুর স্পর্শ পেয়ে ঘুম ভেঙে গেল। বিছানা থেকে মাথা উঁচু করে দেখি আফিয়া ভিজা চুল আয়নার সামনে বসে আঁচড়াচ্ছে। এই অবস্থায় ওকে এতটাই সুন্দর লাগছে যে নিজেকে আর কন্ট্রোলে রাখতে না পেরে উঠে পড়লাম দুষ্টুমি করার জন্য। আমি যে উঠেছি বউ আমার বুঝে নাই। সোজা গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলাম। ও মা গো! কি বউ, ভয় পেলে? আউচ! এই কি হলো? এত শক্ত করে কেউ ধরে? তাহলে কি করে ধরবো? জানি না, যাও তো। তাহলে ছেড়ে দেই? আমি কি তোমাকে ছাড়তে বলেছি? তাই? তোমার গোলাপি ঠোঁট দুটি এত পচা কেন? কি বললা তুমি? আমার ঠোঁট পচা? পচাই তো, কিন্তু আফসোস আমাকে ওই পচা ঠোঁটেই কিস করতে হবে। আমার ঠোঁট তো পচা, তোমাকে কিস করতে হবে না। কিন্তু আমি তো কিস করবই। আস্তে আস্তে ওর ঠোঁটের দিকে এগিয়ে যেতে লাগলাম। এই এই, একদম কাছে আসবে না। আমার পচা ঠোঁটে তুমি স্পর্শ করবে না। খেয়াল করে দেখলাম আফিয়ার ঠোঁট দুটি কাঁপতেছে, কিন্তু তাতে আমার কি? মিলিয়ে দিলাম। বউ আমার ছাড়া পাওয়ার জন্য আমার পিঠে কিল ঘুষি দিচ্ছে। কিছুক্ষণ পরে ছাড়লাম। কুত্তা বিলাই ইতর এভাবে কেউ করে? তো কিভাবে করে জানি না, ফাজিল। তবে আবার করি, আর এবার ভালো করে করবনি। এই খবরদার, কাছে আসবে না। কেন গো? ছাড়ো বলছি। ছাড়ার জন্য কি ধরেছি? প্লিজ সোনা, এখন দুষ্টুমি করো না। আমার পুলিশিনীর সাথে আমি দুষ্টুমি করব না তো কার সাথে করব বলো? আমি কি বারণ করেছি দুষ্টুমি করতে? যত খুশি দুষ্টুমি করো, কিন্তু পরে, এখন না। তবে অন্য কারো কথা মুখে আনবা না। আর এখন সরো, আম্মুর কাছে যেতে হবে, রান্নায় সাহায্য করতে হবে তো। ওকে, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসি। ওকে বাবু। একটা ভালোবাসার ছোঁয়া দিয়ে চলে গেল নিচে। আমি ফ্রেশ হয়ে বসলাম টিভি দেখতে। কিন্তু এ আমার কি হচ্ছে? টিভিতে মনই বসছে না। মন আমার পড়ে আছে বউয়ের কাছে। এখন মন চাচ্ছে বউয়ের সাথে রোমান্স করতে, বউকে জ্বালাতে, কিন্তু বউ আমার কই? তাই টিভি বন্ধ করে দিয়ে বউটাকে খুঁজতে লাগলাম। আমার রুমের সামনে গিয়ে দেখি আম্মু এই শীতের মধ্যে কম্বল জড়িয়ে বসে বসে টিভি দেখতেছে।
তার মানে বউ আমার রান্নাঘরে একা। উরিব্বাস, এটাই চান্স, মিস করা যাবে না। দৌড়ে রান্নাঘরে চলে গেলাম। গিয়ে দেখি আফিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতেছে। আমি গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলাম। এই, তুমি এখানে কেন? আসলাম। কেন আসলা? বউকে ছাড়া থাকতে পারছিলাম না। আর তাছাড়া বউ আমার এত কষ্ট করে একা একা রান্না করতেছে, আর আমি সাহায্য করব না? তা তো দেখতেই পাচ্ছি। কি রকমের সাহায্য করতেছো? এরকম সাহায্য কেউ কাউকে করে বলো? আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। উফ, লাগছে তো। লাগুক। তুমি এমন করে জড়িয়ে ধরে বসে থাকলে কাজ করবে কি করে শুনি? তার জন্যই তো আসলাম, বউকে আমার সাহায্য করতে। বোঝো না পাগলি? তাই? তা এত ভালোবাসা কোথায় ছিল এতদিন? ছিল আমার মধ্যেই, তবে প্রকাশ করিনি। কেন করনি? ওই যে তোমার দেমাগ, তোমার ভাঙতে যে একটু দেরি হলো। আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, তাই না? তা তো দিছই, তবে এখন যে সব কষ্ট আদর দিয়ে মেটাতে হবে। সরি কলিজা, তখন আমি তোমার ভালোবাসা বুঝতে পারি নাই। এখন বুঝতে পারছি যে আমাকে তুমি ছাড়া আর কেউ বেশি ভালোবাসতে পারবে না। পাগলি, তা আমি জানি। তুমি এখন সরি বলো। সরি। কেন সরি বলতে বললাম জানতে চাইবে না? না। কেন? আমার জান পাখিটা শুধু আমাকে সরি বলতে বলছে, আর আমাকে কি তার জন্য কারণ জানতে হবে? তোমার কথায় আমি জীবনও বাজি রাখতে পারবো, তবে একটাবারও জিজ্ঞেস করব না যে কেন করতে বললে এসব। পাগল একটা। তোমরাই তো পাগল। আমারই তো, অন্য কারো হতে দিলে তো। তোমার ভাগ কেউ নিতে পারবে না। আফিয়াকে জড়িয়ে ধরে ওর কপালে একটা ভালোবাসার ছোঁয়া দিয়ে দিলাম। তখনই নাকে কি জানি পোড়ার গন্ধ আসতেছে। এই পাগলি, পোড়ার গন্ধ আসতেছে কিসের? এই রে। দ্রুত নিজেকে ছাড়িয়ে নিয়ে পিছন ঘুরে দেখে যে তরকারি পুড়ে যাচ্ছে। তরকারিটা দ্রুত নামিয়ে আমার দিকে রাগি চোখে তাকালো। এই রে, রেগে গেছে। মাহমুদ, বাঁচতে চাইলে দৌড়া এখান থেকে। তোমার জন্য তরকারি সব পুড়ে হাহাকার। ধমক দিয়ে বলল। আমি ধমক খেয়ে ওখান থেকে দৌড়ে ফুস। কুত্তা, এখন আবার আমাকে রান্না করতে হবে, ভালো লাগে না। এগুলা বলছে। আমি আসার সময় শুনে আসলাম। হাসতে হাসতে বাহিরে চলে আসলাম। বাহিরে এসে নিলয়, সিয়াম ওদেরকে আসতে বললাম। ওরা আসার পরে, কিরে বন্ধু, কেমন আছিস? হেব্বি আছি মামা। কিরে আজ এত খুশি খুশি দেখাচ্ছে কেন? শালা বুঝছিস না কেন? বুঝতে পারছি। দূর শালার, এত কথা না বলে চা অর্ডার দে। তারপরে চা অর্ডার দেয়া হলো। চা খাচ্ছি আর ওদের সাথে নানান বিষয় নিয়ে কথা বলছি। তখনই পকেটে থাকা ফোনটা বেজে উঠল। বের করে দেখি আননোন নাম্বার। হ্যালো। তুমি কোথায়? বুঝলাম আফিয়া ফোন দিয়েছে, তাও বললাম, কে আপনি? এই ফাজিল, মজা না করে বাসায় আসো তাড়াতাড়ি। কে আপনি? আর বাসায় আসবো মানে? এই, তুমি আমাকে চিনতে পারছো না? না, আমি তো আপনাকে চিনতে পারছি না। কে আপনি? আমি আফিয়া, এখন চিনছো? না তো। ওই, রাগাবে না। আফিয়া? কোন আফিয়া? ওই কুত্তা, তুই কয়টা আফিয়ারে চিনস? অনেকগুলারে, কিন্তু আপনি কোনটা? আজ বাসায় আয়, তোর খবর আছে। আজব পাবলিক তো আপনি। কে আপনি বলবেন না, ফোন কেটে দিব। আরে আমি আফিয়া, তোমার বউ। বউ? আমি বিয়ে করলাম কবে? বউ আইলো কোথা থেকে? তুই বাসায় আয়, আজ তোরে খুন করে ফেলবো। চিৎকার করে কথাটা বলল। হয়তো অনেক রেগে গেছে। না, আর রাগানো যাবে না, বোম ফেটে যাবে। ওগো, এত রাগো কেন? আমি তো মজা করছিলাম। তোর মজা করা আজ ছোটাবো। আজ বাসায় আয় তুই। ফোন কেটে দিল। না, বাসায় আজ গেলে যে কি না হয় আল্লাহ জানে। কিরে, কি হলো? উঠো উঠো, বাসায় যেতে হবে। কেন? আমি মার খেলে কি তোরা ঠেকাবি? শালা না রাগালেই তো পারতিস। অনেক রেগে গেছে। বাসায় যাই আমি। ওকে যা বন্ধু, হাসপাতালে নেওয়া লাগলে কল দিস। হারামি, তোরা বন্ধু না আমার শত্রু? সে তুই যাই বলিস। তারপর ওখান থেকে বাসায় চলে আসলাম। ওদেরকে বিদায় দিয়ে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে আম্মু, আফিয়া কই? রুমে আছে, যা খাবার টেবিলে নিয়ে আয়। যাচ্ছি। রুমে ঢুকতে ঢুকতেই বউ, ও বউ, আমাকে দেখা মাত্র দ্রুত আমার কাছে এসে আমার কান ধরলো। উফ, কি করছো, লাগছে তো? কুত্তা, তুই আমাকে চিনিস না তাই না? এই বলে কিল ঘুষি যা পারছে মারছে। অবস্থা বেগতিক দেখে ঝাপটে বুকের মাঝে জড়িয়ে ধরলাম। তারপরেও বুকের মধ্যে ঘুষি মারছে। মারা শেষ হলে এবার খাবার খেতে চলো মহারানী। চলো। তারপরে খাবার শেষ করলাম। তুমি কলেজে যাবে না? যাবো তো। আমিও যাব। কেন? তোমার সাথে থাকবো বলে। তাহলে তুমি থানায় যাবে না? না, আজ তোমার সাথে ঘুরবো, তোমার সাথে থাকবো সারাদিন। এ মা, তাই নাকি? আমি রেডি হচ্ছি।
যথা আজ্ঞা মহারানী। তারপরে আফিয়া রেডি হতে চলে গেল, আমিও রেডি হয়ে বসে রইলাম। কিছুক্ষণ পরে আসলে ওকে নিয়ে বের হলাম। কলেজ গিয়ে নিলয় সিয়াম ওদের কাছে গেলাম। ওই আমি যেটা দেখতাছি তোরাও কি সেটা দেখতেছিস? এটাই তো। কি ব্যাপার, আজকে পুলিশ ভাবে আমাদের ক্যাম্পাসে পাওয়া যায়? আরে কি যে বলো না। কি ভাবি, কুসকুস কালা হে, স্বামীর প্রতি এত ভালোবাসা। আফিয়া লজ্জা পেয়ে আমার বুকে মাথা লুকালো। ওই তোরা থামবি? ওকে বড় ভাই, চুপ। তারপরে সবাই নানান বিষয় নিয়ে কথা বলছি আর হাসাহাসি করতেছি। মাহমুদ ভাইয়া একটু এদিকে আসবেন? সামনে তাকিয়ে দেখি জুনিয়র 3টা আপু আমাকে ডাকতেছে। বলো কি বলবে? ওকে। তারপরে ওদের সাথে এক সাইডে চলে গেলাম। আমি ওদের সাথে চলে যাওয়াতে তো আফিয়া রেগে ফায়ার। জি কি বলবা বলো? আসলে ভাইয়া কি করে যে বলি, নিশ্চিন্তে বলে ফেলো। ইয়ে মানে মানে আমি ওদের সাথে কিছুটা দূরে গিয়ে কথা বলছি। এসব দেখে আফিয়া পারমাণবিক বোমায় পরিণত হয়েছে। আসলে আমার মনেই নাই যে বউ আমার সাথে আছে আজকে। আফিয়ার রাগ, আরিফ ওরা বুঝতে পেরে ভাবি মাহবুব কিন্তু মেয়েটিকে আদৌ চিনে না। এদিকে ইয়ে মানে ভাইয়া আপনাকে আমি ভালোবাসি। কি বলছো এসব? আমি তো বলদার মতো দাঁড়িয়ে আছি। এটা রাখুন, আর এটার উত্তর কালকেই চাই। মেয়েটি একটু চিরকুট আমার হাতে দিয়ে গেল। আমি ভাবতেই পারি নাই যে মেয়েটি আমাকে প্রপোজ করবে। ওদিকে মেয়েটি আমাকে চিরকুট দিয়েছে দেখে বউ আমার রাগে বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল। আমি অবাক হয়ে মেয়েটির যাওয়ার দিকে তাকিয়ে আছি। চিনে না, জানে না, তার সম্বন্ধে, তার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে কিছু জানে না, এসেই প্রপোজ করে দিল। এদের কাছে ভালোবাসাটা যেন এক পুতুল খেলা, একটু ভালো লেগে গেলেই হয়ে গেল। যাই হোক, আমি ওখান থেকে পিছন ফিরে বন্ধুদের কাছে আসতে গেলে আমার চোখ যায় আফিয়ার চোখের দিকে। দেখি অগ্নি চোখে আমার দিকে তাকিয়ে আছে। এই খাইছে রে, আমার তো মনে ছিল না বউ আমার সাথেই। এখন কি করব? নিশ্চয়ই আজ কপালে খারাপই আছে। ভয়ে একটা শুকনো ঢোক গিলে ওদের কাছে গিয়ে আফিয়ার সামনে দাঁড়ালাম। বাবু, আমি সত্যি ওই মেয়েটাকে চিনি না। কোনো কথা না বলে রাগি চোখে তাকিয়ে আছে, মনে হচ্ছে কাঁচা খেয়ে ফেলবে। ওগো, এমন করে তাকিয়ে আছো কেন? আমার ভয় করে তো। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না তুই। দ্রুত আমার হাত থেকে চিরকুটটা নিয়ে নিল। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। কলেজে এসে এসব করিস তুই, তাই না? আজ বাসায় চল, তোর মজা দেখাবো। আমি সত্যি মেয়েটাকে চিনি না। কি বললি? চিনিস না তুই? যদি তুই না চিনিস তাহলে সোজা এসে লাভ লেটার দিয়ে যায়। আমাকে গাধি পাইছস? আমি চুপ একদম। এই বলে আফিয়া চিরকুটটি পড়তে শুরু করলো। চিরকুটে লেখা, প্রিয় মাহমুদ, তোমাকে যখন প্রথম কলেজ ক্যাম্পাসে দেখি তখনই তোমার প্রেমে পড়ে যাই। তারপর থেকে তোমার পিছু করতে থাকি, তবে তোমাকে বুঝতে দিইনি। কিন্তু যখন তোমাকে অনেকদিন যাবৎ কলেজে আসতে দেখি নাই, তখন তোমাকে আমি পাগলের মতো খুঁজেছি শুধুমাত্র একটি কথা বলতে, আর সেটা হলো আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো কিনা জানি না, তবে উত্তরটা কালকেই আমি চাই। ইতি তোমার প্রেম পাগলি নিমা। কুত্তা, আমাকে রেখে কলেজে এসে অন্য মেয়ের সাথে টাঙ্কি মারা? না বাবু, আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। শয়তান, তোকে তো আমি আজ মেরেই ফেলবো। রেগে বলতেছে কথাগুলো, তবে চোখের কোণে বিন্দু বিন্দু পানি। সোনা, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি ভুল বুঝছি আজ? সোনা, লাগছে তো। লাগুক, তুই আগে বাসায় চল। কানটা ছেড়ে দাও, যাচ্ছি তো। কুত্তা, কলেজে এসে প্রেম করার মজা অনেক, তাই না? আজকে তোর মজা মেটাবো। কে শুনে কার কথা? কান ধরে টানতে টানতে আমাকে ওখান থেকে বাসায় নিয়ে গেল। বাসায় গিয়ে, আম্মু তুমি কই? আমারে বাঁচাও। কেন, কি হয়েছে? আম্মু, আপনি কোনো কথা বলবেন না। শয়তানটা আমাকে রেখে কলেজে গিয়ে অন্য মেয়ের সাথে প্রেম করে। আজকে তার ঝাল মেটাবো। কি? তাহলে নিয়ে যাও, গিয়ে জাল মেটাও। আম্মু, তুমি কি আমার আম্মু না অন্য কিছু? আফিয়া ওখান থেকে কান ধরে টানতে টানতে রুমে নিয়ে গেল। রুমে নিয়ে দরজা বন্ধ করে আমাকে ছেড়ে দিল। আমাকে ছেড়ে দিয়ে কি জানি খুঁজতে লাগলো। কিছুক্ষণ পরে দেখি একটা লাঠি নিয়ে আসলো, আর লাঠিটা পুলিশদের লাঠি। লাঠি দেখে আমি দৌড়ে গিয়ে বউয়ের পিছন থেকে জড়িয়ে ধরলাম। এই শয়তান, ছাড় আমাকে। বাবু, শান্ত হও না। তোকে না মেরে আমি শান্ত হব না। মারার আগে একটিবারও তো আমার কথাগুলো শোনো। এখানে আমার কোনো দোষ নাই। ছাড় তুই আমাকে। প্লিজ সোনা, একটিবারও তো আমার কথাটা শোনো। বল, কি বলবি? তুমি একটা জিনিস খেয়াল করো, ওই চিরকুটটাতে কি আমার কোনো কাণ্ড লেখা আছে? যা লেখা সব মেয়েটার মনের ভাব। বিশ্বাস করো, ওই মেয়েটার সাথে আমার কথা হবার তো দূরের কথা, কখনো দেখাও হয় নাই। আর আজকে হঠাৎ করে মেয়েটি আমাকে প্রপোজ করে বসলো। তাহলে তুমি বলো, এখানে আমার দোষটা কোথায়? ভেবে দেখো আমার দোষ কোথায়। তাহলে মেয়েটি যখন তাকে প্রপোজ করছিল তখন না করলি না কেন?
আমি তো তখন মেয়েটির কাণ্ড দেখে অবাক হয়ে গেছিলাম। কি বলবো বুঝতে পারছিলাম না, তবে কালকে গিয়ে না বলে দিব। মনে থাকে যেন। 220% মনে থাকবে। না, তোকে নিয়ে বিশ্বাস নাই। আমিও তোর সাথে কালকে কলেজে যাব, দেখবো তুই কি করিস। তোমাকে যেতে হবে না, আমি না করে দিব আনে। বেশি বুঝবি না, রাগ কিন্তু এখনো কমে নাই। ওকে যেও। চলো এখন খাবার খাবো। তুমি গিয়ে খাও, আমি খাবো না। অভিমান করে বললাম। যদি একবার আদর করে বলে ওগো রাগ করো না। ওকে তুমি থাকো, আমি গিয়ে খেয়ে আসি। না হ্যাঁ বলে চলে গেল। আল্লাহ, আমি কাকে বিয়ে করেছি যে কিনা তার স্বামীকে রেখে একাই খেতে যায়। ভাব দেখাতে গিয়ে এখন কপাল থেকে খাবারটা উধাও হয়ে গেল। এদিকে পেটের মধ্যে মনে হয় ইঁদুরের গোডাউন সহ দৌড়ের প্রতিযোগিতা করছে। যাই হোক, খিদা পেট নিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে বউ আমার খেয়ে এসে শুয়ে পড়লো। আমি অন্যদিকে মুখ করে কখন যে ঘুমিয়ে গেছি তা মনে নাই। ঘুম ভাঙলো বিকেল 5টায়। ঘুম থেকে উঠে দেখি আফিয়া পাশে নাই। এত রাগ কেন মেয়েটির বুঝি না। ফ্রেশ হয়ে বসে বসে ফোন টিপতেছে, কিন্তু এখনও কেউ আসলো না জিজ্ঞেস করতে আমি খাবো কিনা। রেগে সিদ্ধান্ত নিলাম যে যতক্ষণ না কেউ এসে জোর করে বলবে খাবার খেতে, ততক্ষণে খাবো না। সন্ধ্যা 8টার পরে আফিয়া রুমে আসলো। যাই হোক, অবশেষে কুত্তিকে দেখা গেল। ওই এসে খাবার খেয়ে যাও। বলার ধরন দেখে রাগ হলো। না, খাবো না, যাও তো। ওকে। এটা কি হলো? একবারও জোর করলো না। রাগের বশত বলে দিছি খাবো না, কিন্তু সেই সকালে নাস্তা করছিলাম, তারপরে তো কিছুই খাই নাই। জেদ করে আবারও শুয়ে পড়লাম। তবে এবার বিছানার এপাশ থেকে ওপাশ করছি। শালার ঘুম আসছে না। রাত তখন 9টা। কেউ একজন আমার রুমে আসলো। কে আর আসবে আফিয়া ছাড়া? আমি ওদিকে না ঘুরে স্থির হয়ে শুয়ে রইলাম। আর আফিয়া সোজা আমার মাথার কাছে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে, এই পাগল ওঠো না, খাবার খেয়ে নাও। কি হয়েছে? ডাকতেছো কেন? খাবার খেয়ে নাও না। খাবো না, যাও এখান থেকে। বড্ড অভিমান করেছে আমার বাবুটা। কিসের অভিমান? কোনো অভিমান নাই কারোর উপরে। পাগল একটা। চলো খাবার খাবে। বললাম না খাবো না, তারপরেও জোর করতেছো কেন? তাহলে কি আজকে সারা রাত না খেয়ে থাকবে? খাবো না, তাতে তোমার কি? ওকে। এটা বলে এসে পাশে শুয়ে ঘুমিয়ে গেল। আমিও আর কিছু বললাম না। কিছুক্ষণ পরে আম্মু এসে দরজার ওপাশ থেকে ডাকতে লাগলো। গিয়ে দরজা খুলে দিয়ে, কি হয়েছে, ডাকতেছো কেন? খাবার খাচ্ছিস না কেন? ইচ্ছে নাই তাই খাই নাই। তুই খাস না বলে মেয়েটিও সারাদিনে কিছু খায় নাই। কি? ও খায় নাই এখনো কিছু? না, দুপুরে ডাকলাম, গিয়ে বলল খাবে না। বুঝতে পারছি। আচ্ছা, তুমি গিয়ে আমাদের দুজনের জন্য খাবার নিয়ে আসো। তোদের যে কি হয় আমি তা বুঝি না। একটু পরে আম্মু খাবার নিয়ে আসলো। দরজা লাগিয়ে আফিয়ার পাশে গেলাম। তারপর আমি আফিয়ার মুখ বরাবর শুয়ে পড়লাম। এখনও যে ঘুমাইনি সেটা ভালো করেই বোঝা যাচ্ছে। চোখ বুজে শুয়ে আছে। ওর কপালে আসা চুলগুলো ঠিক করে দিয়ে, ওগো কি? চলো খাবার খাবো। সরো, আমি খাবো না। আমার বউ না খেয়ে থাকবে সেটা কি করে হয়? পাজি, সারাদিন না খেয়েছিলে কেন? আমার বাবুটাকে রেখে আমি খাবো কি করে? মা তাই? আচ্ছা চলো, অনেক মজা করে এখন খাবো। এই বলে আফিয়াকে কোলে তুলে নিলাম। এই কি করছো? পড়ে যাবো তো। আমার এই হাতের প্রতি তোমার বিশ্বাস নাই? নিজের থেকেও বেশি। তো কিছু না, আমি জানি আমার পাগলটা থাকতে আমার কোনো ক্ষতি হবে না। তাই গো বউ। হ্যাঁ গো বর। তারপর ওকে নিয়ে খাবারের সামনে বসালাম। নাও, এবার খেয়ে নাও। তুমি খাইয়ে দাও। কেন, তোমার কি হাত কেটেছে? কেন? হাত কাটলেই খাইয়ে দিতে হবে, নইলে দিবে না? যখন হাত কাটে তখনই তো অন্য কেউ খাইয়ে দেয়। ওকে ওয়েট। এই বলে টেবিলে থাকা ছুরিটা নিয়ে হাত কাটতে যাবে, তখন এই কি করতেছো? হাত কাটতেছি। পাগল হয়ে গেলে নাকি? কেন পাগল হব কেন? তুমি তো বললা হাত না কাটলে খাইয়ে দিবে না। তাই বলে এখন ইচ্ছেকৃতভাবে কাটবে? তোমার হাতে খাওয়ার জন্য এইটুকু কাটা যেতেই পারে। উফ, তুমিও না। আচ্ছা আসো, খাইয়ে দিচ্ছি। দাও। তারপরে পাগলিটাকে খাইয়ে দিতে লাগলাম। আফিয়াও আমাকে খাইয়ে দিচ্ছে। খাওয়া শেষ করে যখন বিছানায় গিয়ে শুয়ে আফিয়াকে জড়িয়ে ধরতে যাব, একদম আমাকে ধরবে না। আমি অপ্রস্তুত থাকায় লাফ দিয়ে উঠে বসলাম। কিন্তু কেন? ধরবে না তো ধরবে না, যতক্ষণ পর্যন্ত ওই মেয়েটাকে না করছো ততদিনে আমাকে জড়িয়ে ধরবে না। ওকে তো আমি কালকে না করে দিব, এখন তো একটু জড়িয়ে ধরে ঘুমাতে দাও। একদমই হবে না, ধরবে না। আগে ওকে না করো, তারপরে জড়িয়ে ধরো। কিন্তু আমার যে জড়িয়ে না ধরলে ঘুম আসবে না। আর যে শীত পড়েছে।
আসো না। তাতে আমার কি, ওইভাবেই ঘুমাও। এই বলেই একটা ডেভিল হাসি দিয়ে অন্যদিকে ঘুরে ঘুমিয়ে পড়ল। আমার হয়েছে জ্বালা, কি করি এখন? বউকে জড়িয়ে না ধরলে তো ঘুম আসবে না, তাও আজকে যে শীত পড়েছে। কি করি? ও হ্যাঁ, পাইছি। দাও বাছাধন, দেখাচ্ছি মজা। আস্তে করে বিছানা থেকে উঠে গিয়ে সোফা থেকে কোলবালিশটা নিয়ে এসে ওটাকে কম্বলের নিচে ঢুকিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম। আহ, কত শান্তি আমার সোনা বউ। ওই কি বলছো? ডিস্টার্ব করো না তো, দেখো না আমি আমার বউকে নিয়ে শুয়ে আছি। কার কথা বলছো? এই যে কোলবালিশটা, এটা আমার জান। তাই যাই করো না কেন, আজকে ওটা নিয়েই ঘুমায়ও। বলেই অন্যদিকে আবার ঘুরে গেল। কি ব্যাপার, কোনো রিয়াক্ট করলো না কেন? আর একটু বাজিয়ে দেখি। আমার লক্ষ্মী বউ, এটাকে দিয়ে আমি আমার ব্যাচেলর জীবন কাটাইছি। কুত্তা, আমাকে এমন করে কখনো জড়িয়ে ধরে নাই। তাহলে মলমে কাজ হচ্ছে। তোকে কতদিন পরে পেলাম, কত মিস করেছি। বান্দরটা কোনোদিন আমাকে এভাবে জড়িয়ে ধরে কিস করে নাই। আমি তো মনে মনে সেই লেভেলের হাসা হাসছি। কি আরাম, যাক আজকে শান্তিতে একটা ঘুম হবে। আমি ঘুমের নাটক করে চোখ বুজে রইলাম। কিছুক্ষণ কি জানি বিড়বিড় করে বিদ্যুতের গতিতে আমার দিকে ঘুরে আমাকে টানতে লাগলো। এই শয়তান, ওঠ ওঠ বলছি। কি হলো তোমার? আমার কোলবালিশ ধরে টানছো কেন? কুত্তা, তুই আমাকে ছাড়া কোলবালিশ জড়িয়ে ধরছিস কেন? কই, আমাকে তো কখনো এমন করে জড়িয়ে ধরিস নাই। তুমি তো ধরতে দিচ্ছ না। না, দিব না, আর কোলবালিশও দিব না। এই কোলবালিশটা দিয়ে দাও, ওকে ছাড়া আমার ঘুম হবে না। না, দিব না। কেন দিবে না? এমনি। ও বুঝছি, তোমার জলে। আমার জলে। জ্বলবে না কেন? কখনো তো আমাকে এত শক্ত করে জড়িয়ে ধরিস নাই তুই। এই মা, তাই বুঝি। আচ্ছা আসো, আজকে ধরবো। এই বলে ওর হাত ধরে টান দিয়ে সোজা বুকে এনে জড়িয়ে ধরলাম খুব শক্ত করে। ছাড়ো তো, একদম ধরবে না আমায়। ধরবই তো, বলেই আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। লাগছে তো। ওকে, তাহলে তোমাকে ছেড়ে দিয়ে কোলবালিশকে জড়িয়ে ধরি। কেন? কারণ কোলবালিশটাকে যতই শক্ত করে ধরি না কেন, ও বাধা দিবে না তোমার মতো। যত শক্ত করে পারিস ধর, বাধা দিছে কে? সত্যি নাকি? কি আরাম। আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। সে সময় তো বললো ধরতে দিবে না জড়িয়ে, এখন দিল কেন? যাই হোক, ওকে এমন করে জড়িয়ে ধরেই ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো খুব সকালে, তাও আবার আফিয়ার কণ্ঠে। উঠে দেখি আফিয়া ফ্লোরে বসে কি জানি করতেছে, আর একা একাই বকবক করতেছে। আমি ভালো করে মাথা উপরে তুললাম। তুই আমার স্বামীর ভালোবাসায় ভাগ বসাস, তাই না? দেখ আজকে তোর কি অবস্থা করি। এই বলে আফিয়া কোলবালিশটাকে বটির উপরে ধরে 2 ভাগ করে ফেললো। আমি তো অবাক ওর কাণ্ড দেখে। আমার স্বামীর বুকে আমি ছাড়া আর কেউ যাবে না, এমনকি তুইও যেতে পারবি না। আমি একটু ন্যাকামো করার জন্য বললাম, এই বউ, তুমি আমার ছোট বউটাকে কি করলা? এখন কে আমাকে এত এত আদর করবে? কেন, তোর কি আমাকে চোখে পড়ে না শয়তান? তারপরেও তুমি এমনটা করতে পারলে? ঠিক করেছি। এখন দেখবো তুই কাকে জড়িয়ে ধরে ঘুমাস। কাকে আবার? তোমাকে ধরবো? মনে থাকে যেন। এই না হেসে রেডি হয়ে নাও। কেন? কেন মানে, কলেজে যাবে না? কলেজে আমি যাব, তুমি কেন যাবে? কুত্তা, তুই এই মেয়েটাকে না করিস না, ওর সাথে টাঙ্কি মারিস, তা দেখতে হবে না? উরি বাস, তোমার দেখি মনেও আছে। থাকবে না আবার। যাও গিয়ে রেডি হয়ে নাও। তোমার যেতে হবে না, আমি না করে দিব নে। তুই হলো বড় হারামি, তোকে বিশ্বাস নাই। তুই না করবি না, বরং আরো প্রেমের প্রস্তাব দিবি, তা আমি জানি। এত অবিশ্বাস আমার প্রতি? ঢং করবি না, যা গিয়ে রেডি হয়ে নে। ওকে, যাচ্ছি। তারপরে আমি আর আফিয়া রেডি হয়ে কলেজ চলে আসলাম। এইরকমেরই খুনসুটিময় ভালোবাসা দিয়ে ভালোই চলছিল দিনগুলি। একদিন রাতে আমি শুয়ে আছি আর আফিয়া আমার বুকে মাথা রেখে শুয়ে আছে। এই শুনছো? বলো। বলছিলাম যে আমাদের মেয়ের নাম কি রাখবো? তোমাকে কে বললো যে আমাদের মেয়ে হবে? কেউ বলে নাই, তবে আমার মন বলছে। না, মেয়ে হবে না, ছেলে হবে। কেন? মেয়ে হলে কি সমস্যা? মেয়ে হলে যে আমার ভালোবাসায় ভাগ বসাবে। আরে পাগলি, নিজের মেয়ের সাথে কি কেউ হিংসে করে? কেউ না করলেও আমি করি। তোমার ভালোবাসা শুধু আমার জন্য, তাই ছেলে হবে। পাগলি, আচ্ছা আল্লাহ যা দিবে তা নিয়েই খুশি। ওদিকে আফিয়ার ডেলিভারির সময়ও প্রায় ঘনিয়ে আসছিল, মাত্র 4-5 দিন বাকি। তবে আফিয়াকে যতটা সম্ভব সেফটিতে রাখি। এখন আমি রাতে তেমন আগের মতো ঘুমাই না, বলা যায় না।
কখন কি হয়ে যায়। দিনে হলে একটা ব্যাপার, আর রাতে কোনো প্রবলেম হলে আরেক ব্যাপার। আজকে রাতেও প্রতিদিনকার মতো আমার সাথে বকবক করে আমার বুকেই ঘুমিয়ে গেছে। আমিও পরম যত্নে ওকে আগলে ধরে শুয়ে আছি। তবে সেটার বেশিক্ষণ থাকা হলো না। রাত তখন 2টা কি 3টা। তখন আফিয়া ব্যথায় জোরে চিৎকার দিয়ে উঠল। আমি মাত্র একটু চোখ বুজেছিলাম, ওর চিৎকার শুনে হকচকিয়ে উঠলাম। উঠে দেখি আফিয়া ব্যথায় কোকড়াচ্ছে। আমি ভয় পেয়ে গেলাম। আমি আম্মুকে জোরে ডাক দিলাম। আম্মু ডাক শুনে মুহূর্তেই রুমের দরজার কাছে এসে গেল। বাবা কি হয়েছে, চিৎকার করছিস কেন? আফিয়ার কিছু হয় নাই তো? আমি দ্রুত গিয়ে দরজা খুলে দিলাম। আম্মু ভিতরে এসে দেখলো যে আফিয়া বারবার খিঁচুনি দিচ্ছে। আম্মু, আমি ওকে নিয়ে হাসপাতালের দিকে যাচ্ছি, তুমি এদিকটা গুছিয়ে চলে এসো। বলেই আম্মুর কথার উত্তরের অপেক্ষা না করে আফিয়াকে কোলে তুলে দৌড়ে বাসা থেকে হাসপাতালের উদ্দেশ্যে দৌড়ানো শুরু করলাম। ওদিকে আম্মু আরিফকে কল দিল। ওর বাসা আমাদের বাসা থেকে 5 মিনিটের রাস্তা। কয়েকবার রিং হতেই আরিফ ফোন ধরলো। আসসালামু আলাইকুম আন্টি, এত রাতে কল দিলেন, কিছু হয়েছে? বাবা তুমি কই? আন্টি আমি তো বাসায়। কেন, কি হয়েছে? আপনি অস্থির কথা বলছেন কেন? বাবা আফিয়া অসুস্থ হয়ে পড়েছে, মাহমুদ ওকে কোলে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে দৌড়াচ্ছে। এখন মনে হয় না কোনো গাড়ি পাবে, তুমি একটা ব্যবস্থা করো। আন্টি আপনি শান্ত হন, আমরা তো আছি, একটা ব্যবস্থা করতেছি। আরিফ ফোন কেটে দিয়ে নিলয় ওদের সবাইকে কল দিল। সিয়ামের প্রতিবেশীর একটা মাইক্রোবাস আছে, ওটা নিয়ে ও রওনা দিছে। সবাইকে পথ থেকে তুলে কিছু দূর যেতেই দেখে আমি দৌড়াচ্ছি আফিয়াকে কোলে নিয়ে। আমার সামনে ওরা গাড়ি থামিয়ে গাড়িতে তুলল। তারপরে যত দ্রুত সম্ভব চালিয়ে হাসপাতালের দিকে যাচ্ছে। অন্যদিকে আফিয়া সেই বাসা দিয়ে নামার সময়ই অজ্ঞান হয়ে গেছে। আমি আফিয়াকে বুকে জড়িয়ে ধরে কান্না করছি। পাশে বসে থাকা নিলয় ওরা আমাকে সান্ত্বনা দিচ্ছে। কিছুক্ষণ পরে হাসপাতালে পৌঁছে গেলাম। দ্রুত আফিয়াকে এমার্জেন্সিতে নেওয়া হলো। নিয়ে অক্সিজেন লাগিয়ে ডক্টরও ভিতরে গেছে। একটু পরে ডক্টর বের হয়ে আসলো। আমি দৌড়ে আগে ডক্টরের কাছে গেলাম, সাথে সবাই ছিল। ডক্টর, আমার স্ত্রীর কি অবস্থা? দেখুন, আপনার স্ত্রী আগে থেকে এখন অনেক ভালো আছে। আমরা কালকে সকালে সিজার করব, না হলে ডেলিভারিতে সমস্যা হতে পারে। ওর সাথে বাচ্চা ও মা যে কোনো একজনের জীবন সংখ্যা থাকতে পারে। আপনার টাকা জমা দিয়ে দিন। আচ্ছা। তারপরে হাসপাতালের এজেন্সিতে টাকা পেইড করে দিলাম। পরের দিন সকাল 6টায় অপারেশন। রাতে আফিয়াকে ঘুমের ওষুধ দেয়। রাতে আর ঘুম ভাঙে নাই। আম্মু ছিল ওর পাশে, আমি বাহিরে ছিলাম। নিলয় ওদের বাসায় পাঠিয়ে দিয়েছি, যেতে চাচ্ছিল না, তারপরেও জোর করে পাঠিয়ে দিলাম। আমাকে সাবধানে থাকতে বলে সকালে আসবে বলে বিদায় দিয়ে গেল। পরের দিন সকালে আফিয়াকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। পাগলি যাওয়ার সময় অনেক কান্না করছিল। আমার হাত তো ছাড়তেই চাচ্ছিল না। প্রায় ঘন্টাখানেক পরে ডক্টর বেরিয়ে আসলো। ডক্টর, কি অবস্থা? আপনি এত চিন্তা করবেন না তো, আপনি একটা মেয়ে সন্তানের বাবা হয়েছেন। কি সত্যি বলছেন? আমার মেয়ে হয়েছে? আপনার একটু ফুটফুটে সন্তান হয়েছে। যান গিয়ে মিষ্টি নিয়ে আসেন। একটু পরে নিলয় ওরা হাজির। ওরা আসতেই ডক্টরের মুখ থেকে শুনলো খবরটি। ডক্টর সত্যি বলছেন? তাহলে আমরা যে আঙ্কেল হয়ে গেলাম। মামা, আজকে আমরা সবাই মিলে পুরো হাসপাতালে মিষ্টি খাবো, সকল খরচ আমাদের। আর ধন্যবাদ তোকে মাহমুদ, আমাদের আঙ্কেল বানানোর জন্য। ওই তাহলে আমি আর নিলয় গেলাম মিষ্টি আনতে। ওই শোন, কে শোনে কার কথা? হারামিগুলো আমার মেয়ে হয়েছে শুনে আমার থেকেও মনে হচ্ছে বেশি খুশি হয়েছে। হবেই না কেন, বন্ধুগুলো এক একটা হীরার টুকরা। শুধু বন্ধু না, এক একটা ভাই। ডক্টর, আমার স্ত্রী এখন কেমন আছে? মা ও মেয়ে দুজনেই সুস্থ আছে। যান গিয়ে দেখা করুন। থ্যাঙ্কস ডক্টর। তারপর আমি দ্রুত ভিতরে চলে গেলাম। আফিয়ার কাছে গিয়ে, এই যে আমার ফুলপরি, আমাকে তো একটা রাজকন্যা এনে দিলে। ভুল করে চলে এসেছে, রাজকুমার আসার কথা ছিল। আরে আরে, তুমি কি রাগ করতেছো? রাগ করছি না, তবে ভয় হচ্ছে। কিসের ভয় হচ্ছে? দেখা গেল তুমি তোমার মেয়েকে পেয়ে আমাকে ভুলে গেলে। আমার প্রতি না জানি তোমার ভালোবাসা কমে যায়। আরে পাগলি, তোমার প্রতি আমার ভালোবাসা কোনোদিনও কমবে না, বরং আরও বাড়বে। এখন বলো তো, আমার মামনিটা কোথায়? এদিকে দেখো। আমি আফিয়ার অপর পাশে তাকিয়ে দেখি আমার পিচ্চি মামনিটা শুয়ে আছে আর হাত পা নাড়াচাড়া করতেছে, একদম মায়ের মতো হয়েছে। 5 দিন পরে আফিয়াকে বাসায় নেওয়া হলো। আর এইভাবেই চলতে লাগলো দুষ্টু মিষ্টি ভালোবাসার সংসার। হাই বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।